এই সেবাশ্রয় মডেল শুধু নয়, আমি চাই ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করুক আপনাদের হাত ধরে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে, কলুষিত করা হয়েছে, আমাদের বাংলার ক্ষমতা কি, বাংলার শক্তি কি, বাংলার কৃষ্টি কি, সংস্কৃতি কি, ভারতবর্ষের কাছে তুলে ধরতে হবে। আরজি করের যে ঘটনা ঘটেছিল, আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি। আমি প্রথম দিন থেকে বলেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না। যা বলি সামনে থেকে বলি, যেটা ঠিক মনে করি সেটা বলি। এবং এর একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান হচ্ছে আইন। কেন? তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ, বাংলা তো ছেড়ে দিন, বাংলায় তো মানুষ প্রতিবাদ করছিল, প্রতিরোধ করছিল, রাস্তায় বিক্ষোভ, মিছিল, এ সমস্ত তো 2 মাস 3 মাস হয়েছে। আমি বাংলার কথা ধরছি না। যখন সারা দেশের মানুষ প্রতিবাদ করছে, প্রতি 10 মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। প্রতি 10 মিনিটে, মানে ঘন্টায় 6টা। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে, অপরাজিতা বিল। আপনাদের জানা দরকার, আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে, আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনব। অপরাজিতা বিল যদি পাস হয়ে যায়, তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে। তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আর যদি না আনে, তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো, আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো। আমরা হাজার চেষ্টা করেছি। কোভিড যখন হয়, কেউ বলছে স্যানিটাইজার দিয়ে হাত ধো, কেউ বলছে একটু হ্যান্ড স্যানিটাইজ করো, কেউ বলছে একটু হাত ধো, কেউ বলছে মাস্ক পরো, কেউ বলছে সামাজিক দূরত্ব বজায় রাখো। কিন্তু এই জিনিসগুলো করে আমরা কোভিড এড়াতে পারিনি। ভ্যাকসিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি, কোভিড শিল্ড দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি, কোভ্যাক্সিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি। আমাদের যদি এই সামাজিক অপরাধ, এই ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয়, মেটাতে হয়, বিদায় দিতে হয়, তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। আর সরকার চাইলে পারে না তা নয়। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই বিল পাস হয়ে গেলে, আর বিলটা এমনভাবে করা হয়েছে যে 50 দিনে তার শাস্তি হবে। এবং শুধু তাই নয়, তার সাথে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রেও আমরা 3 বছরের শাস্তি এবং 3 থেকে 5 বছরের শাস্তির একটা প্রভিশন রেখে বিলটা পাস করা হয়েছে। অন্য কোনো রাজ্য সরকার বা কোনো রাজ্যের বিধানসভায় এটা হয়নি। এই বিল যেদিনকে পাস হবে, সেদিনকে এই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে। কেন্দ্র সরকার যদি চায় 1 দিন লাগবে, অর্ডিন্যান্স আনতে পারে। আপনারা সবাই দেখেছেন, G20 নাম করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য অর্ডিন্যান্স করে দিল্লি নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল।
সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের মেয়াদ বৃদ্ধি 3 বার সুপ্রিম কোর্টের অবমাননা করে অর্ডিন্যান্স জারি করেছিল। তাহলে আপনি অর্ডিন্যান্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন? কে বাধা দিচ্ছে? সবার প্রতিবাদ করার রাইট আছে, প্রতিরোধ করার রাইট আছে, কিন্তু আপনি বলুন তো, প্রতিরোধ করলে কি ধর্ষণের মতো এই ব্যাধি চিরতরে আমরা সমূলে উৎখাত করে সমাজ থেকে সরাতে পারবো বা বিলীন করে দিতে পারবো? আপনাকে আইন আনতে হবে। যারাই জঘন্যতম অপরাধগুলো করছে, আপনারা দেখেছেন গুজরাটে 10 বছর পর সব ছাড়া পেয়ে গেছে। আমার বক্তব্য যে কেউ যদি, এটা খুব সেন্সিটিভ, কারোর ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে সেই কথাগুলো বলা মানে তো আইনকে সম্মান না করা। আমি তা বলছি না। আমার বক্তব্য যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, সেখানে আমি কেন একটা লোককে 4 বছর 3 বেলা খাইয়ে জেলে রাখবো? কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই? একটা লোককে যদি আমি 5 বছর ধরে জেলে রাখি আর ট্রায়াল শুরু হবে, তারপর তো সে 4টে কোর্টে যাবে, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মার্সি পিটিশন, এ করতে করতে তো 6 বছর লেগে যাবে। একটা লোককে যদি আমি 6 বছর জেলে রাখি, তাহলে দিনে 2 কাপ চা আর 3 বার খাবার খাওয়াতে আমার 300 টাকা খরচা। তাহলে বছরে কত টাকা খরচা? দিনে 300 টাকা খরচা হলে মাসে কত টাকা খরচা? 9,000 টাকা। বছরে খুব কম করলেও 1 লাখ টাকা। আমি 6 লাখ টাকা তার পিছনে খরচা করবো কেন? 6টা গরিব মানুষ বাড়ি পাবে। আমার বক্তব্য এখানে, আমাদের সকলকে বুঝতে হবে এটা। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যেই হোক, যেই রাজনৈতিক দলেরই হোক, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত। আপনারা দেখেছেন শুধু গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তো এমনকি স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা, তাদেরকেও ছাড়া হয় না। এই সমস্ত দানবদের আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের এটা প্রথমে বোঝা দরকার। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চাই। আপনারা সহযোগিতা করবেন তো? এছাড়া কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই। আমার সাথে যখনই কোনো ডাক্তারবাবুর কথা হয়েছে, সে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক, আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন? 3 মাস প্রতিবাদ হলো, আজকে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? আজও প্রতি 10 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। আর এটা হচ্ছে রিপোর্টেড ডেটা। কত লোক রিপোর্টই করে না। সম্মান নষ্ট হবে, পরিবারের লোক জানতে পারবে, পাড়া প্রতিবেশীর লোকেরা জানতে পারবে, এগুলো তো ধ্রুব সত্য। তাহলে আনরিপোর্টেড নাম্বার কত হবে সব মিলিয়ে? তার মানে তো প্রায় মিনিটে একটা করে হয়ে যাবে। আমি আপনাদের বলবো যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ডাক্তারদের সেফটি, সিকিউরিটি এবং পরিকাঠামোগত উন্নয়ন, তার জন্য 100 কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন এবং কাজ বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে চলছে। আপনাদের কারোর কোনো যদি অসুবিধা হয়, আমি বারবার দেখেছি ডাক্তারবাবুদের একটা অসুবিধা হয় যে পেশেন্ট পার্টি আমাদের সাথে দুর্ব্যবহার করছে।
আমি আপনাদের অনুরোধ করব যে অনেক সময় আমরাও জনপ্রতিনিধি আমাদের সাথেও দুর্ব্যবহার করে। ধরুন একটা পঞ্চায়েতের মেম্বার, সে একটা গ্রামে গেল, কোথাও একটা জল জমে আছে, দুর্ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, আপনারা বোঝাবেন। হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি। আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড হারবারে, এক ডাকে অভিষেক, আমি এখানে আসার আগে আমি বলে এসছি যে আজকে যারা এই মিটিংয়ে বা অনুষ্ঠানে এসছেন, আপনারা যদি চান আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা লিখুন। আপনারা সকলে কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। আমি একটা 10 জনের কোর টিম দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি 10 জনের একটা কমিটি তৈরি করে দেবো, যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকব। 7877 এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার। আমার 10 জনের একটা প্রায়োরিটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে আমার তরফ থেকে, আমি বলে এসছি, এবং এতক্ষণে নিশ্চয়ই সেই গ্রুপটা তৈরি হয়েছে। পরবর্তীকালে যদি এই লাইন বিজি পান, সঙ্গে সঙ্গে আপনারা অভিজ্ঞদের জানালে আমার জ্ঞাতার্থে যখনই আসবে আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব। আমি কথা দিচ্ছি, আর আমি কথা দিলে কথা রাখি। এবং আমি আপনাদের আরেকবার ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে যেভাবে আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে সকলে মিলে উপস্থিত হয়েছেন। কেউ উত্তর 24 পরগনা থেকে এসছেন, কেউ কলকাতা থেকে এসছেন, কেউ দক্ষিণ 24 পরগনা থেকে এসছেন, কেউ বর্ধমান থেকে এসছেন, হুগলি থেকে এসছেন, ওদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। আপনারা যেখানে এরকম কর্মসূচি, সামাজিক কর্মসূচি, সেবাশ্রয়ের মতো আপনাদের গ্রামে বা আপনাদের পাড়ায় বা আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে যদি করতে চান, সেটাও আমাকে জানাবেন। আমি যতটুকু পারবো আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেব। বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়। সুতরাং যারা এসছেন, ধরুন 75 দিন পরে আপনাদের যদি মনে হয় যে আমার পাড়ায় এটা করে দেখা উচিত, একটা করে দেখা প্রয়োজন, বা একটা মডেল হিসেবে বা একটা ট্রায়াল হিসেবে বা একটা টেস্ট হিসেবে করে দেখি যে আমার পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, আমার অঞ্চলের মানুষ, আমার গ্রামের মানুষের কি প্রতিক্রিয়া। মানুষ তো জানে না, অনেক সময় তো হার্ট অ্যাটাকের অর্ধেক 80% কেস তো ধরাই পড়ে না। বিপিটাও যদি ঠিক মতো মেপে সে জানতে পারে আমার বিপি ঠিক আছে বা ব্লাড সুগার ঠিক আছে, তাহলেও সে অনেকটা আশ্বস্ত হয় যে না বাবা, আমার শরীর ঠিক আছে। তো এটা যদি আপনারা আপনাদের এলাকায় করতে চান, আপনাদের পঞ্চায়েতে, আপনাদের পাড়ায়, সে যে জেলাই হোক, যেখানেই হোক, আমাকে জানাবেন। যতটুকু সাহায্য সহযোগিতা দরকার, ধরুন আপনারা 5 দিন করতে চান, কি 3 দিন করতে চান, কি 7 দিন করতে চান, যা প্রয়োজন আমি আপনাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করব, আপনারা করুন। সরকার সরকারের মতো কাজ করবে, কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতো কাজ করবে, রাজ্য সরকার রাজ্য সরকারের মতো কাজ করবে, পঞ্চায়েত কাজ করবে, পুরসভা কাজ করবে। আমরা কেন বসে থাকব? আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে, কর্মদক্ষতা রয়েছে, আমরা করে দেখাই। আমরা যখন ঘোষণা করেছিলাম ডায়মন্ড হারবারে যে 75,000 বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা বার্ধক্য ভাতা দেবো, লোকে বিশ্বাস করেনি। আমরা 20,000 ভলেন্টিয়ার চিহ্নিত করেছিলাম, আর এক একজনকে বলেছিলাম 5 জন বয়োজ্যেষ্ঠ মানুষের কি 4 জন বয়োজ্যেষ্ঠ মানুষের দায়িত্ব নাও।
আমরা প্রথম যে 100% পুরো কেউ বাকি নেই, যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে 100% কভারেজের মাধ্যমে 7ই জানুয়ারি 2024 সালে প্রথমবার বাংলার বুকে ওল্ড এজ পেনশন শ্রদ্ধার্ঘ্য নামে বার্ধক্য ভাতা লঞ্চ করে সরাসরি ডিবিটির মাধ্যমে গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছিলাম। এই বহু আলোচিত বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল। আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা বিধানসভায় 4টে 5টা 6টা বুথ করে একটা ক্লাস্টার তৈরি করে আমরা মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবো। শুনে মনে হচ্ছিল এত মহৎ কাজ কিভাবে হবে, এত বিশাল কর্মযজ্ঞ। কিন্তু 1500 মানুষ যদি একসাথে আসে তাহলে কোনো কর্মযজ্ঞই বড় নয় বা ছোট নয়। আপনারা সবাই মিলে আজকে সাহায্যের হাত বাড়িয়েছেন বলেই আমরা এই সাহস বলুন, দুঃসাহস বলুন বা মানুষের পাশে দাঁড়ানোর সৎসাহস বলুন, এটা দেখিয়েছি। এবং আমরা যখন শুরু করেছিলাম, আমি বললাম আপনাদের যে 200, 300, 400 থেকে শুরু করে আজকে কাজ করতে করতে দেখবেন অনেক মানুষ আপনাদের সাথে যুক্ত হবে। অনেকে তো কাজ করতে চায়। সমাজে খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যাটা অনেক বেশি, সে কারণেই সমাজ চলছে। আজকে আরো অনেক ভালো মানুষেরা এগিয়ে আসবে এবং আমরা কাজ করে দেখিয়েছি। সেবাশ্রয় শেষ হবে, তারপর আবার একটা কিছু করব। স্থায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো। যত চ্যালেঞ্জ আসবে তত আমরা কাজ করার সুযোগ পাবো, মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবো এবং মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পাবো। জনপ্রতিনিধিত্ব এটাই কাজ। চ্যালেঞ্জের সম্মুখীন যদি আপনি না হন তাহলে জীবনের কি মূল্য? সবই যদি আপনি হাতের নাগালে, হাতের মুঠোয় পেয়ে যান, তাহলে তো জীবনের কোনো অস্তিত্ব বা মূল্য বা প্রাধান্য থাকে না। কাজ করে আমাদের দেখাতে হবে। আমরা কাজ করেছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আপনারা যারা এসছেন, আপনাদের বাড়ি যেখানেই হোক, সেবাশ্রয় শেষ হওয়ার পর চেষ্টা করুন 7 দিন সেখানে ক্যাম্প করতে। এবং সেখানে যদি আপনি 7 দিন, ধরুন 1000 জন আছেন, যদি 1000টা ক্যাম্প হয় 7 দিন করে, আর একদিনে যদি 100টা লোকও উপকার পায়, তাহলে কত লোক উপকার পাবে গড়ে? বা 50টা লোকও উপকার পায়, তাহলে 7 দিনে 300, 350 লোক উপকৃত হবে। 350 লোক একদিনে একটা জায়গা থেকে উপকৃত হওয়া মানে 1000টা জায়গায় যদি আপনারা ক্যাম্প করেন, তাহলে কত? 3.5 লাখ লোক উপকৃত হবে। এবং সেখানে করতে গেলে প্ল্যানিং দরকার। আর খালি প্ল্যানিং হলে হয় না, খালি চিন্তা ভাবনা বা অর্থ বা পরিকল্পনা থাকলে তো সব কিছু হয় না। মানুষের শ্রম দরকার, মানুষের আশীর্বাদ দরকার, মানুষের সহযোগিতা দরকার, পরিশ্রম দরকার। যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে, এই টেবিলটাও তৈরি করেছে একজন মানুষ খেটে খুঁটে পরিশ্রম দিয়ে। এরকম না যে কেউ চিন্তা করেছিল আর টেবিলটা হয়ে গেছে। এই অডিটোরিয়ামের নামও দেখুন সমন্বয়, এটাও আমরা আগের বছর উদ্বোধন করেছিলাম। সুতরাং সমন্বয়ের যে কি মূল্য, আমাদের সকলকে সেটা বুঝতে হবে। যে আমরা সবাই মিলে যদি চাই, তাহলে অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারি। আপনারা যারা আছেন, ডাক্তার ভাইয়েরা, সিনিয়র ডাক্তাররা, আমার করজোড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোথাও কিছু হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। এবং আমি বিগত দিনেও আমার সামর্থ্য অনুযায়ী যখন যেখানে আমি খবর পেয়েছি, আমি দলগতভাবে আমার তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আমি নিয়েছি। আপনারা সেগুলো দেখেছেন। আগামী দিনও ব্যতিক্রম হবে না। অনেকে আবেগপ্রবণ হয়ে
আপনারা কর্মবিরতি করার সময়, সিজ ওয়ার্ক করার সময় যদি আপনারা ভাবেন যে সিজ ওয়ার্ক করলে প্রতিবাদ এমন করে করবেন যে প্রতিবাদের মধ্যেও যেন একটা মানুষ তাকে জীবন না হারাতে হয়। প্রতিবাদে যদি একটা মানুষেরও জীবন যায়, আমি 5টা 10টা 15টা ছেড়ে দিচ্ছি, মানুষের জীবন তো আমাদের কাছে মণিমুক্তের মতো, একটা মানুষেরও যদি জীবন যায় তাহলে যে অপরাধের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি সেই অপরাধের থেকেও বড় অপরাধ আমি করছি। আমরা জনপ্রতিনিধি, আমরা বলতে পারি না যে আমি এই লোকটাকে সার্টিফিকেট দেবো না, বা আমি এই পাড়ায় জল দেবো না, আমি এই পাড়ায় রাস্তা দেবো না, আমি এই পাড়ায় কন্যাশ্রী দেবো না, আমি এই পাড়ার লোককে চিকিৎসা ব্যবস্থা দেবো না, আমি এই ঘরের ছেলেকে স্কুলে পড়তে দেবো না, আমি বলতে পারি না। ঠিক তেমনি জনপ্রতিনিধিদের যেমন এটা কর্তব্য রয়েছে, ডাক্তারেরাও, আপনারা সবাই হিপোক্রেটিক ওথ নেন, সেই ওথের সম্মান করে যাতে আমাদের হাজার কষ্ট হলেও, বুক ফেটে গেলেও মাথায় রাখতে হবে জীব সেবাই শিব সেবা। একটা মানুষের যাতে অসুবিধা কষ্ট না হয়। কারোর প্রতারণায় পা দেবেন না। কিছু লোক আছে নিজের অস্তিত্ব বজায় রাখতে আর মিডিয়ার শিরোনামে থাকতে কিছু জুনিয়র ছেলেদের ব্যবহার করে। আরে আপনি দাবি নিয়ে পথে নামুন না, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নির্দল কালকে বিল নিয়ে পথে নামুক, আমি সমর্থন করব, কেউ নামবে না। আমি চ্যালেঞ্জ করছি, এ তো লাইভ হচ্ছে। কালকে বিজেপি মিটিং ডাকুক যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে, তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। পারবে না এরা করতে। আর আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছি, আমরা অ্যান্টি রেপ বিল বিধানসভায় পাস করিয়ে দেখিয়েছি। আপনারা করান না। অন্য রাজনৈতিক দলও তো অন্য রাজ্যগুলো পরিচালনা করছে। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে হোক, ত্রিপুরায় হোক, আসামে হোক, ঝাড়খণ্ডে হোক, উড়িষ্যায় হোক, বিহারে হোক, কেউ করেনি। কোনো কেন্দ্রীয় সরকার যদি চায় যে আমি একটা আইন পাস করব, কেন কৃষি আইন যখন পাস করেছিলেন কতক্ষণ লেগেছিল? 700 কৃষক মারা গেছিল। তারপর আপনারা ইউটার্ন নিয়ে সেই বিল আপনারা ক্যান্সেল করেছেন। 700 কৃষক আত্মহত্যা করেছিল। করবে, আজ নয় কাল হবে। মানুষের ক্ষমতার আগে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর ক্ষমতা নেই। নিজেকে সে যত বড় নেতা বা নেত্রী ভাবুক। আমি এটা প্রতিটা মিটিংয়ে বলি যে জন সমর্থন বা মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা নেই। সেই মানুষ চেয়েছে বলে আজকে কেউ নেতা হয়েছে, কেউ নেত্রী হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ পুরসভায় জিতেছে, কেউ এমএলএ হয়েছে, কেউ এমপি হয়েছে। মানুষ না চাইলে আমার মূল্য 0। তা মানুষের জন্যই তো আপনারা কাজ করুন। আমি অবাক হয়ে গেছি যে এত প্রতিবাদ সভা হয়েছে সারা দেশ জুড়ে, কিন্তু কেউ একবার আইনের কথা বলল না। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। কি করে পুনরাবৃত্তি হবে না? আরে আপনি শাস্তি দেবেন, তারপর তো হবে না। শাস্তি কোথায়? শাস্তি দেওয়ার জন্য তো আপনাকে আইন আনতে হবে। তো আইন আনুন। কেন্দ্র সরকারকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, কেন্দ্র সরকার বসেছে। কেন্দ্র সরকারকে কে বারণ করেছে আইন আনতে? আপনাদের সংখ্যাগরিষ্ঠতাও আছে, আর যদি সংখ্যা কম পড়ে আইন আনুন না। তৃণমূলের 29 জন সংসদ আপনাদের ভোট দেবে। আপনারা পারবেন না, তার কারণ সব থেকে বেশি খুনি ধর্ষকরা আপনাদের দলে। প্রথম যারা জেলে যাবে আপনাদের লোকেরা যাবে। সত্যি আপনি অস্বীকার করতে পারবেন না। যে কোনো জিনিসকে আমাদের যদি একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হয়, তার একমাত্র সমাধান আমাদের আগে ভাবতে হবে। প্রতিবাদ করা মানুষের রাইট, এবং আমি গর্বিত যে বাংলার মানুষ প্রতিবাদ করা
সৎসাহস দেখিয়ে ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি গর্বিত যে আমি রাজ্যে থাকি, রাজ্যে আমার জন্ম, এই বাংলা আমার কর্মভূমি, আমার জন্মভূমি। এবং আমি গর্বিত যে আমাদের রাজ্য সরকার একজন মানুষকে না আটকে, একটা গুলি না চালিয়েও, 3 মাস প্রতিবাদ চালিয়েও মানুষের দাবিকে মান্যতা দিয়ে বিল পাস করিয়ে কেন্দ্রের কাছে পাঠিয়ে আমাদের জায়গা, আমাদের অবস্থান স্পষ্ট করেছে। এটাই তো হওয়া উচিত। অন্য রাজ্যে যান, কোথাও 4টে মিছিল বার করলে সব এনকাউন্টার করে দিচ্ছে। এখানে প্রতিবাদ করার সৎসাহস যেমন মানুষ দেখিয়েছে, রাজ্য সরকারও যেভাবে নিজেদেরকে রেস্ট্রেন করেছে, মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের সাথে একাধিকবার বসেছেন, মিটিং করেছেন, তাদের দাবিকে মান্যতা দিয়ে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো কোথায় হয়? কিন্তু খালি সিদ্ধান্ত নিলেই কি সমাধান হবে? জুনিয়র ডাক্তাররা বলেছিল কমিশনার অফ পুলিশকে চেঞ্জ করতে হবে। আমি ধরে নিলাম কমিশনার অফ পুলিশের 14 তারিখের যে প্রতিবাদ হয়েছিল সেখানে গাফিলতি হয়েছে, বেশ। তো কমিশনার অফ পুলিশ চেঞ্জ হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না ডাইরেক্টর অফ হেলথ এডুকেশন চেঞ্জ হলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? তা যে সমস্ত তথাকথিত দুর্নীতি জানিয়ে তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে, সেগুলো বন্ধ হবে। লাগবে তো আপনার আইন। আর এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, লোকে ভাবে ইডির কাছে একটা, সিবিআইয়ের কাছে একটা কেস গেছে মানে বিশাল ব্যাপারে সমাধান তো হবেই। আপনাদের ছোট্ট একটা ডেটা দেবো আমি। সারদা স্ক্যাম মানে সারদা কেলেঙ্কারি 11 বছর আগে হয়েছিল, এখনো ট্রায়াল শুরু হয়নি। তদন্ত করছে ইডি, তদন্ত করছে সিবিআই, ট্রায়াল শুরু হয়নি। আপনি ভাবুন, 2013 কেসে 2024 ডিসেম্বর মাস, কালকে, আজকে নভেম্বর মাস শেষ, ট্রায়াল শুরু হয়নি, এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি। তো সেখানে যদি আইন না থাকে যে 50 দিনের মধ্যে যে দোষী তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, কি করে আমাদের সমাজ পাল্টাবে, বদলাবে? যাই হোক, অনেক কথা আজকে আবেগপ্রবণ হয়ে বলে ফেললাম, কিছু পরামর্শ দিলাম, আপনাদের কৃতজ্ঞতাও জানালাম। আপনাদের কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। যদি কারোর খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। কিন্তু আমার যেটা মনে আসে আমি সেটা বলি, আমার মনে হয় যেটা সমাধান আমি সেটাই বলি। আমি রাগঢাক গুড়গুড় করে চলি না, আমি একটু কম ডিপ্লোম্যাটিক, লোকে আমায় বলে। তো আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ সিনিয়র ডাক্তাররা যারা এসছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে একবার অভিবাদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবং এই কর্মসূচিটা শেষ হওয়ার পরে আমরা দরকার হলে কলকাতায় নজরুল মঞ্চে বা নেতাজি ইন্ডোরে পরবর্তীকালে, হয় পয়লা বৈশাখের আগে বা পরে এপ্রিল মাসে, আমরা একটা বড় কনভেনশন করব এবং যারা আজকে আসার সুযোগ পাইনি আপনারা সকলকে জানিয়ে দেবেন। সেদিন আমি নিজে উপস্থিত থেকে আপনাদের সাথে কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।